নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প বিবাহ ঘটিত। লেখকের আরেকটি গল্প জামাই ষষ্ঠী এই চ্যানেলে রিলিজ হয়েছে কিছুদিন আগে। গল্পটি আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে, এতে আমি সত্যি গভীরভাবে আপ্লুত। তাই লেখকের আরেকটি অনবদ্য সৃষ্টি নিয়ে আজ আমি হাজির হয়েছি। আর গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত বিবাহ ঘটিত। সত্যিই যে বাড়িতে কেউ নেই, তিনি একা এই একটা মুখরা ও প্রখরা ঝিয়ের ভরসায় পড়ে আছেন, বড় মেয়ে তরিও নেই, এ কথাটা কিছুতেই বিশ্বাস হয় না মল্লিক মশাইয়ের। শুনেছেন 2-3 দিন আগে তরিও কাকে একটা বিয়ে করে কোন এক মাস্টারকে তার ঘর করতে চলে গিয়েছে। কিন্তু বিশ্বাস হয়নি মল্লিক মশাইয়ের। মিথ্যে কথা, তরির আবার বিয়ে কি? 3 কাল গত বুড়ি বলতে গেলে। মনে মনে হিসেব করে দেখলেন 50 পেরিয়ে গেছে তরির, 51-52 হবে। সামনের দাঁত ক্ষয়ে গেছে, মাথার অর্ধেক চুল পাকা, চুল উঠেও গেছে অনেক, হাতের শিরা বার করা, অম্বুলে রুগী। তাকে আবার কে বিয়ে করবে? পাগল! হে তার চালাকি! ওকে জব্দ করার জন্যেই কোথাও লুকিয়ে আছে এই বাড়িতেই, কিংবা কোনো বোনের কাছে চলে গেছে। তিনি ডাকাডাকি করেই যান। মাঝে মাঝে ঝি মাধুরমা এসে খুব বকাবকি করে তাকে। এর মধ্যে একদিন পাখার বাঁটের বাড়িও দিয়েছে ওকে কয়েক ঘা। তখন তিনি চুপ করে যান, আর কেবল খাওয়ার বায়না করেন। তাকে বোঝানো যায় না যে দিনে 2 বার জলখাবার আর 2 বার ভাত, এর চেয়ে বেশি করে দেওয়া সম্ভব নয় মাধুরমার পক্ষে। বিছানা কাপড় চোপড় নোংরা করে রাখেন, সেও তো তাকেই করতে হয়। তাছাড়া ঘরদোর মোছা ঝাড়া সবই আছে। নেহাত লিপু হাত ধরে বলে গেছে 100 টাকা মাইনেও দিচ্ছে, তাই নইলে বুড়োর মুখে নুড়ো জেলে দিয়ে সে যেত কবেই। মল্লিকবাবুর বয়স অবশ্য এখন 80-তে পৌঁছেছে, কিন্তু শয্যাগত তিনি বলতে গেলে গত 35 বছরই। স্ত্রীর মৃত্যুর পর থেকেই। স্ত্রী এতগুলি মেয়ে মানুষ করা, রান্না করা, স্বামী অতিরিক্ত পেটুক হয় প্রত্যহ রকমারি পদ, সংসারের আরও সহস্রবিধ খাটুনি একাই বহন করেছেন। একটিমাত্র ঠিকে ঝি শুধু ছিল, তাতেই তার শরীর ভেঙেছিল। হঠাৎ একদিন হার্টফেল করে মারা গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই চাকরি ছেড়ে দিয়েছিলেন মল্লিক মশাই। বলেছিলেন, আমার হার্টও তো খারাপ, যে কোনো সময়ে মরে যেতে পারি, তাহলে এদের দেখবে কে? এদের জন্যেই না আমার বাঁচা দরকার। অসময়ে চাকরি ছাড়লেন বলে অতি সামান্য পেনশন হলো। ভাগ্যে চেতলায় এই ছোট বাড়িটা ছিল, নইলে ভাড়া দেওয়া সম্ভব হতো না। বাড়ির নিচের তলায় ভাড়া ছিল 18 টাকায়, আর তার সাথে এই সামান্য পেনশন। তরি অর্থাৎ বড় মেয়ে তরুলতা সবে তখন স্কুলের পড়া শেষ করেছে। স্কুল ফাইনাল পাশও করেছে কোনো মতে অবশ্য, কিন্তু বাকিরা সব স্কুলেই পড়ছে। তরিকে পড়া ছাড়িয়ে দিতে হয়েছিল, নইলে শয্যাশায়ী বাপ আর 3টে বোনের ভার কে নেবে? সেও তো হলো অনেক দিন আগের কথা। মল্লিক মশাই কষ্ট করে বেঁচে রইলেন এদেরই জন্যে। তার জন্যে এদের প্রাণ যায় এই অবস্থা। তবু তার মধ্যেই একরকম করে মেজ বোন লিপিকা বিকম পাশ করল। তার ভেতরেই সে শর্ট হ্যান্ড টাইপরাইটিং সবই শিখে নিল। পাশের বাড়ির এক ভদ্রলোককে ধরে অনেক কাণ্ড করে চাকরিও জোগাড় করল সে।
ব্যাংকের স্টেনো, মাইনে তার ভালো, গ্রাজুয়েট সে। এর ভিতরে পরীক্ষা দিয়ে অফিসারও হতে পারে। তারা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু মনে হয় একটু আগে হাঁপ ছাড়ল। লিপিকা সুন্দরী না হলেও সুশ্রী, চোখ দুটি তার ভারী সুন্দর, গ্র্যাজুয়েট, ভালো চাকরি করছে। তার জন্য কোনো কোনো পাত্র চঞ্চল হয়ে উঠবে, এটাই তো স্বাভাবিক। এমনিও নানা স্থান থেকে ভালো ভালো সম্বন্ধ আসতে লাগলো। মল্লিক মশাই বললেন, তোর লজ্জা করে না? পঙ্গু বাপ, দুটো কচি বোন, আর তুই যাবি বিয়ে করতে? লিপিকা বললে, আমি কি বলেছি? আমাকে বলছো কেন? যারা সম্বন্ধ আনছে তাদেরকে বলো। দিদি সোজাসুজি বলল, আমি তাহলে আত্মহত্যা করব। বর এসে যখন দাঁড়াবে তার সামনে গলায় আমি কাটারি বসাবো। কথাটা ওইখানেই চাপা পড়ে গেল। তবুও আপিসের কেউ কেউ এগিয়েছিল। লিপিকাই হাত জোর করে তাদের নিরস্ত করল। কিন্তু নিরস্ত হলো না একজন, পাঞ্জাবি ছেলে একটি। আমি তাকে জানতুম অনেক আগে থেকেই। বাপ জলন্ধরে থাকে, স্পোর্টিং গুডসের কারবার। ছেলে এখানের খদ্দের সামলায়। ওর বাবার সঙ্গে আমার লেখক হিসাবে বন্ধুত্ব ছিল, ছেলেটার সাথেও ছিল। নাম তার অর্জুন সিং। আমার খুব ন্যাওটা হয়ে গিয়েছিল। সে প্রায়ই আমার কাছে আসতো। আমি ওকে পছন্দ করতুম খোলাখুলি কথা বলতো বলে। সব কথা, সব রকম কথাই আমার সঙ্গে সে আলোচনা করত, অযথা সংকোচ করত না। তার বাবার যে একটু আধটু চরিত্র দোষ আছে সে কথাও সে বলতো, সেই সব মেয়েদের কথাও। এবারের কথাও সেই বলেছিল আমায়। নইলে মল্লিক মশাই যদিচ আমার নিকট প্রতিবেশী, এত ভেতরের কথা আমি জানব কি করে? লিপিকা ব্যাংকের যে ব্রাঞ্চে কাজ করত সেই ব্রাঞ্চেই অর্জুনের অ্যাকাউন্ট। ওর কিছু ওভারড্রাফটেরও ব্যাপার ছিল। মালের কনসাইনমেন্টের ওপর টাকা ধার পেত। এটা ওর বাবাই এসে বন্দোবস্ত করে দিয়ে গিয়েছিল, ওদের কোন এক মন্ত্রীকে ধরে। সে যাই হোক, ব্যাংকে প্রায়ই যেতে হতো অর্জুনকে। পরিচয় হতেও তাই আর দেরি হয়নি। অর্জুন করিতকর্মা ছেলে, সে পরিচয়টা ঘনিষ্ঠ করে ফেলল অল্প দিনেই। অর্জুনের বিয়ে হয়নি, বয়সও বেশি নয় অবশ্য, 23-24 হবে। ছিপছিপে সুন্দর চেহারা, বুদ্ধি উজ্জ্বল দৃষ্টি, তাতে একটু কৌতুকের ছোঁয়াও সবসময় লেগে থাকে। তবু বাবা পীড়াপিড়ি করছে, পাছে ছেলে বকে যায় এই আশঙ্কা। তারও নাকি প্রথম পদস্খলন হয়েছিল এই কলকাতাতেই। অর্জুন এত শিগগিরই তবুও বন্ধনে পা দিতে চায়নি। এখন সেধে বন্ধন গলায় পড়তে চাইছে। ইচ্ছে তো অপরিমাণ। অর্জুনের মতো ছেলেকে ভালো লাগবে, এটাও তো স্বাভাবিক। কিন্তু দিদি আর বাবার কথা ভেবে লিপিকার সাহসে কুলোয় না। অর্জুন পীড়াপিড়ি করে। প্রতিদিন আপিস ফেরত লিপিকা যখন বাড়ি ফেরে তখন সঙ্গে যায়। এক একদিন আসবার সময় অপেক্ষা করে বাস স্টপে। শেষ পর্যন্ত ওর জন্যই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলে অর্জুন। নিজেরই যাকে পায়ে ধরতে ইচ্ছে করে যার পায়ে পড়ে থাকতে, সেই পায়ে ধরছে বলতে গেলে। অর্থাৎ সুধা পাত্র নিজে থেকে ঠোঁটের কাছে এগিয়ে এসেছে, কিন্তু লিপিকার সুধা পান করা আর হচ্ছে না। এ কি দুঃসহ যন্ত্রণা! অর্জুন পীড়াপিড়ি করেই চলে। কি এমন বাধা বলো তো আমাকে? শেষে আর থাকতে পারে না, একদিন বলেই ফেলে লিপিকা। তখন অর্জুনের গাড়িতে ফিরছে সে। পথটা একটু বিলম্বিত করেছে অর্জুন ইচ্ছে করেই। সে ক্যাসুরিনা অ্যাভিনিউর এক পাশে গাড়িটা থামিয়ে সেসব শুনে হা হা করে হেসে ওঠে, যেন এমন মজার কথা সে আর কখনো শোনেনি। হেসেই যায় বহুক্ষণ ধরে। এ অবস্থায় গাড়ি চালাতে পারবে না বলেই গাড়ি থামিয়েছে। অবাক হয়ে যায় লিপু। তার অভিমানও হয়, ওর এই দুঃখে হাসছে অর্জুন।
সে বলে, কি হলো, তুমি হাসছো কেন? ওগো বাঙালিনী, হাসছি তোমার বোকামি দেখে। লেখাপড়াই করেছো আর এখন চাকরি করছো, কখনো আশেপাশের মানুষের দিকে চেয়ে দেখনি না? আত্মীয় স্বজনের সঙ্গেও মেশোনি বোধ হয়। তা কি করে মিশবো, আমরা গরিব, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে গেলেও যে পয়সা লাগে। তা বোকামিটা কি হলো বুদ্ধিমান মশাই? আরে, আত্মহত্যা যে করে সে কি বলে কয়ে করে? তোমার দিদি আর যাই করুক, ঝগড়াঝাটি করবে, হয়তো সাপ সাপন্ত করবে, কিন্তু সুইসাইড, নো নো, নেভার। তুমি নিশ্চিন্ত থাকো। আর বাবা, তিনি কি করবেন? কিছু করতে গেলেও তো উঠতে হবে। তা যদি ওঠেন তাহলেই তো ধরা পড়ে যাবে হার্টের দোহাই দিয়ে এই পড়ে থাকা স্রেফ পাগলামি। এরপর থেকে এই চাপটা বেশি আসে, কিন্তু অর্জুন প্রায় ওর সমবয়সী, তার প্রজ্ঞা বা অভিজ্ঞতার ওপর সে অতটা আস্থা রাখতে পারে না। ওই ভয় দেখানোটা গত দীর্ঘকাল ধরে যেন জগদ্দল পাথরের মতো লিপিকার বুকে বসে আছে। সেটা যে ভুয়ো কাগজের বাঘ তা বিশ্বাস হয় না কিছুতেই। এর মধ্যে হঠাৎই একদিন অর্জুন বলল, এই, একটা কাজ করবে? একটা দিন চলো যাই, রাঁচি কি পুরী ঘুরে আসি। পুরী ভালো হবে, শনিবার সন্ধেয় বেরোলে আমরা রবিবার সকালে পৌঁছাবো। ওখান থেকে আবার সন্ধেয় চাপলে ভোরবেলা কলকাতা। তোমার পাশে বসে যে মেয়েটা, কি যেন, করবি না কি নাম, মধ্যমগ্রামে থাকে, বাড়িতে বললেই হবে ও খুব পেরাপিরি করছে, একদিন ওর বাড়িতে থাকতে। ভুরু কুচকে লিপু বলে, তারপর তোমার মতলব কি বলো দেখি? তোমার সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্ক পরিচয় দিয়ে আমি হোটেলে উঠব? কোনো হোটেলেই তোমাকে উঠতে হবে না, ওখানে ক্যাম্পিং কোচ পাওয়া যায়। মুখ হাত ধুয়ে মন্দিরে চলে যাব, সেখান থেকে একটু নির্জনে সমুদ্রের ধার, যাতে কোনো চেনা লোক না দেখে। তারপর স্টেশনেই ফিরে এসে আমরা খাবো। চাও তো আর একটু এধার ওধার, চাই কি ট্যাক্সি করে ভুবনেশ্বরও ঘুরে আসতে পারবো। আমার সঙ্গে দীর্ঘকাল এক ঘরে কাটাবার কোনো প্রশ্নই উঠবে না। ইচ্ছেটা এতদিনে প্রায় কামনা স্তরে গিয়ে পৌঁছেছে, উদগ্র কামনা। মন কিছুদিন ধরেই অর্জুনের সঙ্গ পেতে লালায়িত। একটু বেশি সময়, বেশিক্ষণ না বলা সম্ভব নয়। এরপরে এলো সেই কাঙ্ক্ষিত দিন। ট্রেনে গিয়ে যখন উঠল তখনই ব্যাপারটা বুঝল। এসি ক্লাসের ব্যবস্থাও এবং একটি মাত্র কূপে যে দুজনের কামরা, এবং তাতেই ওদের রাত্রিবাসের ব্যবস্থা। তখনই বিদ্রোহ করা উচিত ছিল। ফিরে আসার মতলবটা না বোঝার মতো বোকা নয় সে। কিন্তু পারল না লিপিকা, আর পারছে না সে। তাই ও নীরবেই উঠে বসল, নীরবই রইল। তার বুকের রক্ত উত্তাল হয়ে উঠছে, সমস্ত শরীর ভেতরে ভেতরে কাঁপছে। ট্রেন ছাড়বার পর দরজা টেনে দিয়ে পাশে বসে অর্জুন যখন হাত দিয়ে জড়িয়ে একেবারে বুকের কাছে এনে ফেলল ওকে, তখনও বাধা দিতে পারল না। হিপোক্রিসি ওর সহ্য হয় না কোনোদিনই। আশাই ছিল সে কথা নিজের কাছে স্বীকার করতে বাধ্য হলো, এবং স্বীকার করে নিশ্চিত হলো ওরা দুজনেই। কলকাতায় ফিরে এসে অর্জুন বলল, তারপর আর তো তোমার ফেরার পথ রইল না। এইটাই আমি চেয়েছিলাম, নইলে আমি চরিত্রহীন ছোট লোক নই। এ না হলে তুমি যুক্তি বুঝতে চাইবে না কোনোদিনই, তা জানতুম। তবু কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিল লিপিকা। অর্জুন ইঙ্গিতে ওকে থামিয়ে দিয়ে বলল, দেখো, যাওয়া আসা দুবারেই আমরা কোনো প্রতিষেধকের ব্যবস্থা করিনি, খেয়ালও হয়নি অত। ঘটনাটা যে শেষ পর্যন্ত ঘটবেই তারও কোনো নিশ্চয়তা ছিল না। সুতরাং এখন একটা বিপদ তো তোমার মাথার ওপর রইলই। তাছাড়া আরও দীর্ঘদিন প্রতীক্ষা করতে হলে আমার মন যে বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে না,
এমন কথাও তো বলা যায় না। লিপিকা বলল, কিন্তু কিন্তু কি করব তাই তো বুঝতে পারছি না। এ কি বিপদে ফেললে তুমি আমাকে? ওরা খুব আগলি সিন করবে না? বোঝার তো কিছু নেই, চলো দুজনে গিয়ে আজই কোনো রেজিস্ট্রি অফিসে নোটিশ দিয়ে আসি, তারপর বিয়েটা আমাদের হয়ে যাক। তখন আর ওরা আগলি সিন করবে কি করবে না সেটা দেখা যাবে। দেখো, আমি ব্যবসাদারের ছেলে, ব্যবসাদার মানুষ চিনি। ওদের চিন্তা তোমার আয়টা হাতছাড়া হয়ে যাবে বলে, সেইটা ওদের বুঝিয়ে দিও। মাইনের পায় পয়সা তুমি প্রতি মাসে দিয়ে দেবে, দরকার হয় দিব্যি গেলে বলো। তারপর একটু থেমে বলল, আর আমিও তোমাকে আমার বাবা মার নামে তোমাদের কালীঘাটের কালী মায়ের নামে দিব্যি গালছি। আমি এক পয়সা নেব না তোমার কাছ থেকে। আমার যা আয় তাই যথেষ্ট। পৈতৃক ব্যবসা ছাড়াও আমি কিছু আলাদা ব্যবসা করি, তার টাকা আলাদা জমে। আমি অলরেডি টালিগঞ্জের দিকে একটা ফ্ল্যাট ঠিক করে ফেলেছি। তোমার কাপড় গয়নার টাকা তোমার হাতে বিয়ের আগেই আমি ধরিয়ে দেব। ইভেন ফার্নিচারও সব তুমি ইচ্ছে মতো কিনো। এছাড়াও তোমার নামে 25,000 টাকা এফডি করে দেব। যদি কোনোদিন ব্যবসায় খুব ঘা খাই, তোমাকে একেবারে পথে বসতে হবে না। চলো লক্ষ্মীটি, কোনো অসুবিধে হবে না। বিয়ের পর শুধু দিন 15 আমরা দেশে যাব। বাবা মাকে একবার দেখিয়ে আনবো তোমায়। বাবা খুশিই হবেন, বাঙালির মেয়ে তার বড় পছন্দ। তারপর শান্তি, কোনো গোলমাল হবে না, আমি বলছি তো। গোলমাল হয়ও নি। প্রথমটা সকলেই খুব চেঁচিয়ে উঠেছিল, কিন্তু অর্জুনের সত্যিই মানব চরিত্রে জ্ঞান অসীম। সে শ্বশুরকে 200 টাকা প্রণামী দিল আর 4 প্যাকেট ভালো বিলিতি সিগারেট, দিদির জন্য 1 জোড়া বালা। ছোট মেয়ে দুটোর কথাও সে ভোলেনি। ফলে আধ ঘন্টার মধ্যেই মল্লিক মশাইয়ের গলার সুর পাল্টে গেল। অর্জুনের মতো ভালো জামাই যে ভূভারতে কেউ পায়নি, হার্টের অসুখ ভুলে গিয়ে তারস্বরে তা বারবার ঘোষণা করতে লাগলেন। তারপরও বহুদিন কেটে গেছে। ছোট বোন দুটোও বড় হয়েছে, খানিকটা করে লেখাপড়াও তারা শিখেছে। তাদেরও বিয়ে হয়ে গেল ক্রমে, এক এক করে। বেশি লেখাপড়ার জন্যে অপেক্ষা করেনি লিপিকা। হয়তো বুঝেছিল বেশি দূর ওরা যেতেও পারবে না। প্রাণপণ চেষ্টায় যাকে বলে উঠে পড়ে লেগেই তাই পাত্র জোগাড় করেছিল। মাঝারি পাত্রই দেখেছিল, যাতে খুব একটা খরচ না হয়। কারণ যাই খরচ হোক, সেই অর্জুনের কাছ থেকেই তো তাকে হাত পেতে নিতে হবে। এ পর্যন্ত তরুলতার কোনো বিকার দেখা দেয়নি মনে। শাশুড়ির মতোই ভগ্নিপতিদের সে যত্ন আদর করেছে। সংসার খরচ থেকে বাঁচিয়ে বনপবঞ্চীদের 2-1টা জামা পোশাকও দিয়েছে। সবাই ভাবত এই আইবুড়ো অবস্থায় সে বুঝি মেনে নিয়েছে। তরুলতা নিজেও কি তাই ভাবত না? কিন্তু অকস্মাতেই একটা বিপর্যয় ঘটে গেল। ছোট বোন দীপিকা থাকে আসানসোলে। কাজে সে যখন আসে 2-1 দিন থেকে যায়। এর মধ্যেই তার 2টো ছেলে মেয়ে হয়ে গেছে। ছোটটাই ছেলে, যেমন দস্যি তেমনি বায়নাদার। বায়নার ফলে সারাদিনই তার মুখ চলে। বায়না থেকে অব্যাহতি পাওয়ার জন্যে যে যা পায় খাবার জিনিস জুগিয়ে দেয়। কিন্তু এসব খাবারে যত লোক, ভাতে তেমনই অরুচি। দুপুরে খাওয়ার সময় প্রায়ই একটা যুদ্ধ বাধে মার বেটায়। একদিন এমনি জোর করে খাওয়াবার পর সে সবটাই বমি করে দিলে। ছেলের পেটে কিছু তলালো না বলে দীপিকা পা ছড়িয়ে কাঁদতে বসল এবং অবিলম্বে বড় ডাক্তার দেখাবার জন্য অস্থির হয়ে উঠল। তরুলতার আর সহ্য হলো না। সে বলে উঠল, ডাক্তার দেখাতে হবে কিসের জন্যে রে? 2.5 বছরের ছেলে, কতটুকুই বা ওর পেট? সকাল থেকে কতবার খেলো বল দেখি? সকালে দুধ, ডিম, রুটি, তার সঙ্গে 8খানা বড় কলা, তারপর বিস্কুট, সন্দেশ, চকলেট। রান্নাঘরে গিয়ে মধুর মার কাছ থেকে এতগুলো আলু ভাজাও খেয়ে এলো। তার উপর তুই আবার 11টা বাজতে না বাজতেই ভাত খাওয়াতে বসলি। তো ও যখন খেতে চাইছিল না তো ছেড়ে দিলেই তো হতো।
মারধর করে ঠেসে ঠেসে ভাত খাওয়াতে গেলি কিসের জন্যে? সেই তো 2টো বাজলেই আবার দুধ খাওয়াবি। বমি হয়েছে সে তো ভালো, নইলে ওই ছিষ্টির খাবার তো পেটে পচতো। দীপিকার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে উঠল। সে বললে, কেন বলো দেখি, তুমি আমার ছেলের খাওয়ায় এমন করে নজর দাও দিদি? তাই তো বলি, অসুখ নেই বিসুখ নেই, সুখ সমান্দা ছেলেটা আমার বমি করে কেন? নিজের কিছু হলো না, সেই কালে বুঝি ডাইনির মতো আমার ছেলে মেয়েকে নজর দাও? ছকমারি হয়েছে এখানে আসা, এই আমার শেষ। আজই আমি চলে যাব, একাই যাব। তবু এই ডাইনির ছোঁয়ায় আমি থাকব না। সেই আগুন জ্বলল। অনেক ব্যর্থতা সয়েছে তরু, অনেক হতাশাও। জীবনটাই তার নষ্ট হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে প্রাণ। আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ বলতে গেলে তার কিছুই নেই। ওই বুড়ো মতলববাজ বাপের জন্যই ওর জীবনটা শ্মশান হয়ে গেল। কিন্তু তবু এমন জ্বালা, এমন প্রচণ্ড দাহ কখনো ভোগ করেনি সে। প্রথম মনে হলো ওই বুড়োটাকে আগে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারে, কিংবা মারতে মারতে বাড়ি থেকে বার করে দেয়। ওর কেমন হার্টের অসুখ, বিছানা থেকে উঠতে পারে না, দেখুক সবাই। আবার ভাবে গলায় দড়ি দিয়ে সে নিজেই মরে, লিখে রেখে যায় ওর মৃত্যুর জন্যে ওর বাপই দায়ী। কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই হয় না। 2 দিন উঠল না, কিছু খেলো না। বেগতিক দেখে মাধুর মা যতটা পারল করে দিল সংসারের কাজ। তবু কি করবে, কি করলেই মর্মান্তিক অবিচারের শোধ ওঠে, সে ভেবে ঠিক করতে পারল না। দিন 3 পরে একদিন মাধুর মা বললে, ওই যে ওপারে ওই ছোট্ট বাড়িটার একতলায় এক মাস্টার মশাই আছে, ওকে দেখেছো বর্দি? হ্যাঁ, দেখেছি বই কি রে, এক পাড়ায় প্রায় সামনাসামনি থাকি, দেখবো না কেন? ভদ্রলোকও আছেন তো প্রায় 20-21 বছর। এখন বুঝি আর পড়াতে যান না? দুপুরে দেখি কি সব লিখছেন বসে বসে। না গো, বয়স বুঝি পার হয়ে গেছে, তাই রিটার্ন না কি বলে তাই হয়েছে, মানে চাকরি গেছে গো। তা ওনার তাতে কোনো দুঃখ নেই, ওনার কি সব বই আছে, স্কুলে খুব চলে, তাতে খুব আয়। তা ওই বুড়ো যে আস্তা পেরিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল গো। তোর সঙ্গে কেন লো? আর বলো না, সে এক কাণ্ড। বিয়ে করেনি তো, বউ নেই। আগে এক পুরাতন চাকর ছিল, তা সে সরে গেছে। এ একটা নতুন লোক এসেছিল, তাও খুব নতুন আর কি, এই মানে 2.5-3 মাস। কাল এতের বেলা ওনার ঘড়ি, কলম, সোনার বোতাম ব্যাগ থেকে 150 টাকা নিয়ে চম্পট দিয়েছে। তাই এখন দুর্দশার শেষ নেই, কোনো মতে আর চিড়ে টিড়ে এনে খেয়েছে। আমায় বলতে ছিল আমি যদি 2 বেলা 2টো ভাত ফুটিয়ে দিয়ে আসি, তাহলে আমাকে 40 টাকা দেবে মাসে। চা নিজেই করে খায় বাবু, ওই শুধু খাওয়াটা। তা আমি বলি যে বড়দিকে বলে। তরুলতা বললে, এর আবার দেখা দেখি কি আছে রে? যদি পারিস এক ফাঁকে করে দিয়ে আসবি। আমাদের এখানে তো আর কারোর আপিসের ভাত দিতে হয় না। যদি তোর 2 পয়সা হয় তো হোক না, তবে বাকি কাজ সে নাকি ওপরতলা ঠিকেজি এসে করে দেবে। কথাটা সেখানেই চাপা পড়ল, কিন্তু চিন্তাটাকে চাপা দেওয়া গেল না। লোকটার বয়স হয়েছে, তা হোক, বেশ শক্ত সামর্থ্য, রোজগারও আছে, শুধু লোকের অভাব। তথ্যগুলো পরপরই মাথায় জমতে থাকে তরুলতার। শেষে বেলা 3টে নাগাদ মাধুর মা যখন ঘুমোচ্ছে, নিঃশব্দে বেরিয়ে রাস্তা পার হয়ে ননীবাবু মাস্টারমশাইয়ের দৌড়ে গিয়ে সে টোকা দেয়। ননীবাবু দৌড় খুলে ওকে দেখে অবাক। তিনি বলেন, মানে বাড়িতে কারো কিছু অসুখ
বিসুখ নাকি? আগে আমাকে চেনেন? হ্যাঁ, এই মানে দেখি তো আপনাকে প্রায়। সামনের বাড়ির মল্লিক মশাইয়ের মেয়ে তো? হ্যাঁ, চলুন ভিতরে যাই, কথা আছে। অগত্যা পথ ছাড়তে হলো ননীবাবুকে। তরু ভিতরে এসে নিজেই একটা টুলে বসে পড়ল। তারপর কোনো ভনিতা না করেই সে শুরু করল। আপনাকে তো দেখাশুনো করবার লোক নেই শুনলাম। দুটি ভাতের জন্যে আমাদের ঝিয়ের কাছে গিয়েছিলেন। তেমনভাবে চলতে পারবেন বেশি দিন? বয়স হচ্ছে, শরীরটাও ভেঙে পড়বে ক্রমশ। দেখার লোক চাইতো। এখনকার দিনে মাইনে করা লোক দিয়ে কি সে সেবা হয়? হ্যাঁ হ্যাঁ, সে তো আপনি মানে হ্যাঁ, কথাটা তো ঠিক। তবে কি আর করব বলুন? বিয়ে করেননি কেন? স্কুলের মাস্টার, তখনকার দিনে মাইনে তো বেশি ছিল না, তাই গোড়ার দিকে আর সাহস করিনি। যখন বই টই লিখে দাঁড়াবার মতো হলো, তখন আর চেপে ধরে খোঁজ খবর করে বিয়ে দেয় তেমন কেউ ছিল না। মা, দিদি, বাবা কেউ না। তাই আর হয়ে উঠল না। তা এখন করছেন না কেন? হ্যাঁ, এখন? আপনি কি পাগল? বয়স আমার ৫৯ পার হয়েছে। আমার কিনা বিয়ে? হ্যাঁ, তেমন মেয়েও তো আছে। এ মানে ঠিক আপনার কথাটা আমি বুঝতে পারছি না। বোঝার কিছু নেই, আমি আছি। আমাকে বিয়ে করবেন? ননীবাবু যেন কেমন ভয় পেয়ে গেলেন। তরুলতা বললে, আমাকে পাগল ভাবছেন না? না না, পাগল নই। আমিও দায়ে পড়েই আপনার কাছে এসেছি। মনে মনে এমন একটি পাত্রের কথাই ভাবছিলুম। আমারও তো ৫১ হয়ে গেল। রাঁধতে পারি। ১৫ বছর বয়স থেকে এই সেই দিন পর্যন্ত সংসারের রান্না, বাড়ির অন্য কাজ, এমনকি ঠিকে ঝিটা না এলে বাসন মাজা পর্যন্ত করেছি। ৩৬ বছর ধরে শয্যাগত বাপের সেবা করছি। তাই এপাড়া সবাই জানে। আপনিও শুনে থাকবেন। আমাকে বিয়ে করলে বিনা মাইনের একটা ভালো কম্বাইন্ড হ্যান্ড পাবেন, তার সঙ্গে একটা নার্সও। একেবারে অক্ষর পরিচয় নেই তাও না। ভেবে দেখবেন কথাটা। মানে আমি ঠিক মানে কথাটা এত অপ্রত্যাশিত, তা আপনার এতে স্বার্থ? স্বার্থ? একটা আশ্রয় বলতে পারেন। ভদ্রলোকের আশ্রয়, মানুষের সঙ্গে। ভবিষ্যতের চিন্তা করার সময় এসেছে যে। অবশ্য সে আপনারও। কিন্তু মানে আমার কাছ থেকে সন্তানাদি আশা করছেন না তো? না না, সে অবস্থা আমারও আর নেই। শুধু এই একঘেয়ে থ্যাঙ্কলেস খাটুনি থেকে অব্যাহতি পেতে চাই। আপনারও সেবা যত্ন হবে, আর আমিও একটা পুরুষ সঙ্গী পাব। কিন্তু মানে আপনার বাবা, বাড়ির লোক, তারা রাজি হবেন? বাড়ির লোক বলতে ওই শয্যাগত আতপাগল বাবা? তার মত নেবার দরকার নেই। তাকে দেখবার লোক আছে। আমার মেজ বোন, সে ব্যবস্থা করেছে, ওই মাধুর মার সঙ্গে। কাউকেই জানাবার দরকার নেই। রেজিস্ট্রি হবার পর জানালেই হবে। ও, ইয়ে মানে সে কি ঠিক হবে? মানে এই বয়সে আমার সঙ্গ যদি ভালো না লাগে? আমি মানিয়ে নিতে জানি। না হলেও আপনার সঙ্গে ঝগড়াঝাটি করব না, এই কথা দিচ্ছি। এতদিন ধরে দেখছি তো জানালা দিয়ে, আপনার সঙ্গে অবনিবনা আমার হবে না।
একেবারে উঠে দাঁড়ায় তরু এবার। সে বলে, তবে একটা কথা, এ বাড়ি আপনাকে ছাড়তে হবে, এ পাড়ায় থাকব না। আপনার দেশ কোথায়? সেখানে আপনার বাড়ি ঘর নেই? হ্যাঁ, আমার দেশ জনাইয়ের কাছে, পাকা বাড়ির একটা অংশ আছে, তবে যাইনি তো অনেক দিন। ঠিক আছে, বেশ, সেইটাই সারিয়ে সুরিয়ে নিন, বেশ থাকতে পারবো আমরা। কিন্তু আমার বইটই পাবলিশার্স, ওইটাই তো আমার মোটা রোজগার। ওখান থেকে আসা যাওয়া করতে পারবেন না? খুব পারবেন। আজ তবে আসি। সেই বিয়েই হয়েছে। বাড়ি সারিয়ে খাট বিছানা কিনে রেজিস্ট্রির পর সোজা সেখানে চলে গেছে তরু ননিবাবুর সঙ্গে। একেবারে যাওয়ার আগেই লিপিকাকে একটা চিঠি লিখে জানিয়ে গেছে, তাও ঠিকানা দেয়নি তাকে। সেই জন্যেই মল্লিক মশাই আর সাড়া পাচ্ছেন না বড় মেয়ের। হাজার ডেকেও কখনো আর পাবেন না তিনি। তার তরুলতা আলাদা নীর পেয়ে গেছে। শুনছিলেন আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত বিবাহ ঘটিত। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।